যে ক্ষমতা নিজের কাছেও গোপনে থাকে, সেই গোপনতা যখন একজনের কাছে সম্যক রূপে তাহার সমস্ত লক্ষণ লইয়া দেখা দেয় এবং সেই একজন যখন আমাদের সে কথা বলেন, তখনই তিনি শিল্পী বলিয়া পরিগণিত হন। উত্তম কুমার এমনই এক বিরল শিল্পী, যার অভিনয়ের টানে আজকের জেট গতির যুবক যুবতীরাও টিভির পর্দায় চোখ রাখতে বাধ্য হয়। প্রবীণেরা এক নস্টালজিয়ায় আচ্ছন্ন হয়ে পড়েন। অতি সাধারণ আর পাঁচটা মধ্যবিত্ত পরিবারের মানসিকতায় বেড়ে ওঠা এই মানুষটি রূপলী জগতে পা রেখে খুব একটা স্বস্তিতে ছিলেন না। আলোকিত বৃত্তের উজ্জ্বল পরিক্রমায় তাকে অনেক চড়াই উতরাই পেরোতে হয়েছে, অথচ পরবর্তীকালে তিনিই হয়ে উঠেছেন বাঙালির নয়নের মণি, বঙ্গজীবনের হৃদস্পন্দন, বাংলা ছায়াছবির এক অনন্য নায়ক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা আঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তখন 60 দশক শেষ হচ্ছে। একদিন বিকেলে উত্তম কুমার স্থির দীর্ঘ অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন অপর্ণা সেনের দিকে সলিল দত্তের অপরিচিত ছায়াছবিতে। একটি দীর্ঘ অবলোকনে মুহূর্ত যেন অমরতার দিকে ঝুঁকে পড়ল। পাপ ও পুণ্যের অন্তর্বর্তী আলো ফুটে উঠেছিল তার চোখে। স্বর্গে পৌঁছবার লোভ সিদ্ধার্থও গিয়েছিল ভুলে। জীবনানন্দের সাহায্য ছাড়াই বুঝতে পারি মিড ক্লোজ আপ অর্থের স্তর থেকে স্তরান্তরে ছড়িয়ে পড়েছে নির্জন নরকগামী উত্তমের মুখের রেখায়। একদা মনিকার সঙ্গে গ্রীষ্মাবকাশ যাপনের সুযোগে গোদার সহ সমগ্র নবতরঙ্গ বাগম্যানের নায়িকা হ্যারিয়েট অ্যান্ডারসনের তাকানোর একটি লং টেক থেকে খুঁজে পেয়েছিলেন আধুনিক বাস্তববাদের মহিমা। উত্তম কুমারের এই স্তব্ধ দৃষ্টিরেখা একটি মুহূর্তকে ব্যবহার করে উত্থানের বদলে বেছে নেয় পতন। অনেক পরে আমি বুঝতে পারি উত্তম কুমার হয়তো অজান্তেই প্রবেশ করেছেন আধুনিকতার নিজস্ব প্রদেশে। এই তো নৈতিকতার সমস্যা পট। পাপ ও পুণ্য, মঙ্গল ও অমঙ্গল সবই সমান। সত্যের উপলব্ধিতে অশুভ শেষ পর্যন্ত ভ্রান্ত নির্বাচন। কিন্তু বাঙালি বুদ্ধিজীবী আজ পর্যন্ত উত্তম কুমার বিষয়ে তেমন চিন্তিত হয়নি। তার অন্যতম কারণ কিন্তু শিল্প হিসাবে চলচ্চিত্রের তুলনামূলক আপাত অনাভিজাত্য নয়, বরং জনপ্রিয়তার নন্দন তত্ত্ব বিষয়ে তার অন্তর্গত সন্দেহ ও অবিশ্বাস। উত্তম কুমার সর্বজনপ্রিয়। উত্তম কুমার একটি ঘটনা, কিন্তু এমনকি সত্যজিৎ রায়ও অ্যান্ড্রু রবিনসনের বিবরণ দ্রষ্টব্য এ বিষয়ে। তিনি বুদ্ধিমান জনগোষ্ঠীতে, বিশেষভাবে তরুণীদের মধ্যে, অন্তত প্রেসিডেন্সির ছাত্রীদের মধ্যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সম্ভাব্য গ্রহণীয়তা নিয়ে এক ধরনের পক্ষপাতিত্বমূলক মন্তব্য করেছেন, যা এখানকার এলিট বুদ্ধিজীবী সীমাবদ্ধ মনোপ্রবণতা প্রকাশ করে। কোনো সন্দেহ নেই, শিল্পের কৌলিন্য যে পরিমার্জনার দাবি করে, উত্তম তার সুযোগ কমই পেয়েছেন। তার সমগ্র জীবননাট্যই জনমনোরঞ্জনের প্রতি নিবেদিত। চূড়ান্ত প্রতিকূল পরিবেশেও তাকে লোকলক্ষ্মীর বড়মাল্য জয় করে নিতে হয়েছে। ম্যারিলিন প্লেড দ্য বেস্ট গেম উইথ দ্য ওয়ার্স্ট হ্যান্ড অফ এনিবডি আই নো। হলিউডে শ্রীমতী মনরো সম্বন্ধে যা বলা হতো, টালিগঞ্জে উত্তমবাবু সম্বন্ধে তা নানা স্তরে প্রযোজ্য। এমনকি সহকর্মী অনিল বা সৌমিত্রর তুলনায় তার মুখশ্রী অসুন্দর।
ঢলঢল কাঁচা অঙ্গের লাবণী তার নয়, তার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে পবন মূর্ছা যায় না। নায়ক চলচ্চিত্রে এ বিষয়ে কথা থাকতে পারে, কিন্তু ক্যালেন্ডারে কৃষ্ণ ঠাকুর তিনি নন কোনো কালেই, বরং অপুর সংসারের সৌমিত্র চট্টোপাধ্যায়। উত্তম রূপের দিক থেকে দেবদুর্লভ নন, শালপ্রাংশু মহাভুজ শারীরিক সুষমা অনুপস্থিত তার মধ্যে, তবু তিনি নক্ষত্র, তিনি নায়ক। এমনকি উচ্চবর্গীয় সংস্কৃতির চিহ্নায়নও এই অভিনেতাটিকেই ম্যাটিনি বিগ্রহের গুরুত্ব দেয়। বলা বাহুল্য, সত্যজিৎ রায়কৃত নায়ক উত্তম কুমার সম্বন্ধে এক ধরনের সামাজিক মন্তব্য হিসাবেই কাজ করে যাবে। ফরাসি মনস্বী রলা বার্থ, গ্রেটা গার্বো ও অড্রে হেপবার্নের মুখের তুলনা করে বলেছিলেন, গার্বোর মুখ যদি ধারণা হয়, হেপবার্নের মুখ তবে ঘটনা। আমি সেই সূত্রটুকুর সাহায্য নিয়ে বলবো, পূর্বসূরিদের মধ্যে প্রমথেশ বড়ুয়ার মুখ যদি ঘটনা হয়, তবে উত্তম কুমারের মুখ চিন্তা পরিসর। কন্দর্প নিন্দিত কান্তি প্রিন্স বড়ুয়া যদি দেবতা হন, তবে পরে পরেই ভারী ঠোঁট ও চ্যাপ্টা নাকসহ উত্তম কুমার নিতান্ত মৃত্তিকার জীব ও নশ্বর। কিন্তু বড়ুয়া প্রায় রাজকুমার প্রতিম দূরের ও সম্ভ্রমোদ্দীপক। প্রমথেশ বড়ুয়াকে দেখে আমরা মুগ্ধ হয়েছি, কিন্তু অত রূপ যেন আকাশের চাঁদকেই মানায়। দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়, প্রমথেশ বড়ুয়ারা কখনোই আমাদের আটপৌরে জীবনে নেমে আসেননি। তারা আটপৌরে জীবনের অভিনয় করলেও অন্য গ্রহের জীব। তাদের বিষয়ে আমরা কৌতূহল বোধ করেছি, কিন্তু আত্মীয়তা নয়। অন্যদিকে 50, 60, 70 দশক জুড়ে উত্তম বাবু নক্ষত্র হলেও আমাদের প্রতিবেশী। মনে হয় তার সঙ্গে কুশল বিনিময় সম্ভব। আমাদের যাবতীয় মুগ্ধতা নিয়েই উত্তম কুমার বাংলা সিনেমাতে প্রথম রক্ত মাংসের পুরুষ, আর উত্তম কুমারের উপস্থিতিতে প্রথম মাটির ঘরে চাঁদ উঠল। 50 দশকের শুরুতে তিনি যে বাঙালির হৃদয় জয় করে নিলেন, তার প্রধান কারণ তার অনার্য মুখ আসলে ইতিহাসের পরিসরে এমন এক সেতু যা assures the passage from awe to charm। উত্তম নানা দিক থেকে উত্তর স্বাধীনতা পর্বে আমাদের জীবনে আশ্বাস ও সুবাতাস। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে সুচিত্রা সেনের আহত ভ্রু বিলাসে, অজয় করের সফট ফোকাস আলোর ব্যবহারে উত্তম কুমার যে সাংস্কৃতিক পরিসরটি রচনা করলেন, আজও সে বিষয়ে কোনো প্রকৃত আলোচনার পত্তন হল না। সমাজ ও সংস্কৃতির যে ধরনের বিন্যাস নক্ষত্র নির্মাণ করে, তার পরিপ্রেক্ষিতে বাংলা সিনেমার উত্তম কুমার ও হলিউডে ম্যারিলিন মনরোর কয়েকটি মিল আছে। 50 দশকে ম্যারিলিন যখন সমুদ্রস্থিতা ভেনাসের মতো মার্কিন তটরেখায় আছড়ে পড়লেন, তখন যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু যুদ্ধের রেশ কাটেনি। ম্যাকার্থি সন্ত্রাস ও ঠান্ডা যুদ্ধ সামাজিক জীবনের দোলাচল কমতে দিচ্ছে না। ফ্রয়েডের ধারণা চুঁইয়ে চুঁইয়ে এসে পড়ছে জীবনে, নৈতিকতা ও যৌনতার নতুন নতুন প্রশ্ন। কিনসি রিপোর্ট ও ব্যক্তির মতাদর্শহীন অবস্থান কি চূড়ান্ত আত্মবর্ষ তৈরি করে, তার জ্বলন্ত নিদর্শন এই যৌন বিদ্যুল্লতা, তার আকস্মিক উদয়, শরীরের ক্ষমাহীন সন্ত্রাস ও পূরবী বিধুর অস্ত। মার্কিনী গণতন্ত্রের রাজনৈতিক রূপরেখা যত অনচ্ছ হয়ে যাচ্ছে, সংস্থার সর্বময়তা যত বিমূর্ত রূপ নিচ্ছে, তত গণতান্ত্রিক বিনোদন মাধ্যমে সেই অসহায়তা পরিব্যাপ্ত হচ্ছে।
ওয়াল্ট হুইটম্যানের আমেরিকার বদলে ওয়াল স্ট্রিটের আমেরিকায় নৈতিক ভিত্তির যে দৈন্যতা, সেই ইডিওলজিক্যাল টেনশন মেরিলিন মনরোর মধ্যে দিয়ে প্রকাশিত হয় 50-এর দশকে। মেরিলিনের ব্যক্তিকামনার বিস্ফোরণ শেষ বিচারে মার্কিনী সমাজ ব্যবস্থার অসঙ্গতি প্রকাশ করে। প্রদর্শনবাদেরও সামাজিক ভিত্তি থাকে। উত্তম কুমার অবশ্য স্থিরতর সভ্যতার মানুষ, কিন্তু দেশ বিভাগ ও স্বাধীনতা উত্তর পশ্চিম বাংলায় আমার মনে হয় সামাজিক অবদমনের ফলেই দাবি জন্মেছিল দেশ কাল উত্তীর্ণ স্বপ্নের পরিসর রচনার। সে স্বপ্নের পরিসরে ফুটে উঠবে একজন স্টার, যেমন উত্তম কুমার, যিনি শুধু অভিনয়ে নন, কেশবিন্যাস ও বাচনভঙ্গিতে, কেচ্ছায় ও কোলাহলে কত কাছে, তবু কত দূর। বন্ধুরা, এতক্ষণ যে প্রতিবেদনটি শুনছিলে তা হল শ্রী সঞ্জয় মুখোপাধ্যায়ের লেখা একটি প্রতিবেদন। এর বঙ্গীয় শিল্পধারা কমল কুমার মজুমদার। প্রতিবেদনটির নাম একটি নক্ষত্র আসে। আমি তোমাদের কাছে এর প্রথম পর্বটি তুলে ধরার চেষ্টা করলাম। পরবর্তী ভিডিওতে তুলে ধরব। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।